আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আজকের এই ভিডিওতে আমরা মূলত স্পেস কমপ্লেক্সিটি যে ব্যাপারটা আছে আমাদের অ্যালগরিদমের স্পেস কমপ্লেক্সিটি, সেই স্পেস কমপ্লেক্সিটিটাকে বোঝার চেষ্টা করব। তো চলো শুরু করি। স্পেস কমপ্লেক্সিটি আসলে কি? স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অ্যালগরিদমের এমন একটা বিশেষ অ্যাট্রিবিউট বা ক্যারেক্টারিস্টিক, বা যেটাকে আমরা বাংলায় বলি বৈশিষ্ট্য, যা কোনো অ্যালগরিদম চলার সময় কতটুকু মেমোরি বা র্যামে কতটুকু জায়গার প্রয়োজন হয় সেটা বলে দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সীমিত মেমোরি বা র্যামের সিস্টেমে কার্যকরভাবে আমরা যদি একটা প্রোগ্রাম বা অ্যালগরিদম চালাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই স্পেস কমপ্লেক্সিটিকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী ক্যালকুলেট করে আমাদের প্রোগ্রাম বা অ্যালগরিদমকে ডেভেলপ করতে হবে। এরপরে আমি তোমাদের জন্য আজকের এই ভিডিওতে খুবই সংক্ষেপে স্পেস কমপ্লেক্সিটি জিনিসটা ব্যাখ্যা করছি। এটা তেমন কোনো রকেট সায়েন্স নয়, এটা জাস্ট সিম্পল একটা বিষয় যে তুমি একটা প্রোগ্রাম ডিজাইন করবা, সেই প্রোগ্রাম কতটুকু জায়গা নেবে তোমার র্যামে, তোমার যে ইন্টারনাল স্টোরেজ আছে সেই জিনিসটার উপরও তোমাকে ফোকাস রাখতে হবে। অপ্রয়োজনে শুধু তোমার প্রোগ্রামের সাইজ বাড়ানো যাবে না। তো এই স্পেস কমপ্লেক্সিটিকে গণনা করার জন্য বা গুণার জন্য আমরা সাধারণত দুইটা পরিমাপ পদ্ধতি ইউজ করি। একটা হচ্ছে তোমার ফিক্সড স্টেপ বা স্পেস বা স্থায়ী স্থান। এই ফিক্সড স্পেস সেই মেমোরি পরিমাণ যা অ্যালগরিদমের ইনপুট সাইজ বাড়লেও পরিবর্তিত হয় না। আমি যদি একটা ডাটার জায়গায় দুইটা ডাটাও দিই, এটার সাইজ বাড়ে না। যেমন কিছু স্থির ভ্যারিয়েবল বা ফিক্সড ভ্যারিয়েবল থাকে, বা নির্দিষ্ট আকার বা স্পেসিফিক সাইজের কিছু ডেটা স্ট্রাকচারও থাকে, যেগুলোর সাইজ বাড়লে পরেও আমাদের মূল প্রোগ্রামের সাইজ বাড়ে না। কিন্তু আরেক ধরনের আছে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল স্পেস বা পরিবর্তনশীল স্থান। এই ভ্যারিয়েবল স্পেস হচ্ছে সেই মেমোরির পরিমাণ যা অ্যালগরিদমের ইনপুট সাইজ বাড়ার উপর নির্ভর করে। যদি ইনপুট বিষয়টা হচ্ছে সমানুপাতিক, ইনপুট সাইজ বাড়লে পারে প্রোগ্রামের সাইজ বেড়ে যাবে, প্রোগ্রামের সাইজ আবার ইনপুট সাইজ কমলে পারে প্রোগ্রামের সাইজ কমে যাবে। এইখানে রয়েছে তোমার ইনপুট সাইজ বাড়লেও এখানে বাড়তে থাকবে। যেমন ধরো একটা অ্যারে বা রিকার্সিভ কলগুলোর ক্ষেত্রে এই ধরনের অতিরিক্ত জায়গা নেওয়ার বিষয়টা আমরা দেখতে পারি, অর্থাৎ এই জিনিসটা অতিরিক্ত পরিমাণে জায়গা খায়। এইখানে আমরা পাইথনে একটা অ্যালগরিদম তৈরি করছি একটা ফাংশনের মাধ্যমে। এই অ্যালগরিদমটা কি করে? এই অ্যালগরিদমটা একটা অ্যারের মধ্যে থেকে বা একটা লিস্টের মধ্যে থেকে সর্বোচ্চ এলিমেন্টটাকে খুঁজে বের করে। এই উদাহরণে তোমরা যে অ্যারেকে ইনপুট হিসেবে দেখতেছো, কার্সরের দিকে লক্ষ্য করো এবং এইখানে দেখো এই যে ম্যাক্স ভ্যারিয়েবল, অর্থাৎ এখানে ম্যাক্স ভ্যালু আমরা সংক্ষেপে লিখছি, ম্যাক্স ভ্যালু যে ভ্যারিয়েবলটি আছে এইটা অতিরিক্ত জায়গা গ্রহণ করেছে। কিন্তু আমাদের যে অ্যারে ইনপুটটা আছে সেটা ইনপুট ডাটা, এটা কিন্তু অ্যারে, এটা কিন্তু একটা ইনপুট ডাটা, আর এটা ইনপুট ডাটা হওয়ার কারণে আমরা এটি স্পেস কমপ্লেক্সিটি গণনার মধ্যে নিব না, কারণ এটা জাস্ট পরিবর্তনশীল। আমরা ওই যে আগের স্লাইডে যেটা বুঝলাম সেই জিনিসটা হচ্ছে এটা, যে এটা পরিবর্তনশীল বা ফিক্সড, এটার ওটার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা এটাকে স্পেস কমপ্লেক্সিটি গণনা করার সময় এটাকে আমরা ধরবই না। অতিরিক্ত যে স্থানটি এখানে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু নামে যে ভ্যারিয়েবলটি আছে এইটা, এবং আমাদের লুপের মধ্যে যে আই ভ্যারিয়েবলটা, লুপ ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছি এইটাই কিন্তু আইটা কিন্তু একটা স্থির স্থান বা ফিক্সড স্পেস ধরতে পারো তোমরা। তার এই যে পুরো অ্যালগরিদম এইটার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে O1। O1টা আসলে কি? O1 হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি শ্রেণীবিন্যাসের একটা ধরন। O1টা আসলে কি? এই যে এখানে আমরা বর্ণনা করছি, O1 হচ্ছে ইনপুট সাইজের উপর নির্ভর না করে স্থির মেমোরি ব্যবহার করা হয়। O1-এ কি করি আমরা? যে ইনপুট সাইজ আছে সেটার উপর আমরা তাকাই না, আমরা জাস্ট স্থির মেমোরির উপর ব্যবহার করে সেটাকে কার্যকর করি বা এক্সিকিউট করি। এখানে দেখো আমরা যে পরিবর্তনশীল যেটা ছিল সেটা কিন্তু আমরা গ্রহণ করি নাই,
ARR মানে এটাকে কিন্তু আমরা গ্রহণ করি নাই, এর জন্যই এটা হয়ে উঠেছে O1। আরেক ধরনের আছে, সেটা হচ্ছে ON। ইনপুট সাইজের সাথে মেমোরির প্রয়োজনীয়তা সরাসরি আনুপাতিকভাবে বৃদ্ধি পায় এই ON এর ক্ষেত্রে। মানে ওই যে সমানুপাতিকের কথা বলেছিলাম, যে ইনপুট সাইজ বাড়লে পারে তোমার প্রোগ্রামের সাইজও বেড়ে যায়, সেই জিনিসটা। তাছাড়া বিশেষ কোনো পার্থক্য এখানে নেই। আরেকটা আছে ON²। এইটা একটু আরও ঝামেলা করে বসে। এটা কি করে, ইনপুট সাইজের বর্গফলের সাথে মেমোরির প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। মানে ইনপুট সাইজকে তো ধরবে, তার উপর সেটাকে বর্গ করে সেই বর্গফলের অনুযায়ী সে মেমোরি ব্যবহার করবে। মানে সে খুব অতিরিক্ত একটা পরিমাণে মেমোরি ব্যবহার করছে। এই স্পেস কমপ্লেক্সিটি তোমাকে বুঝতে হবে এবং এর দক্ষ ব্যবহারের মাধ্যমে তুমি অ্যালগরিদমগুলোকে আরও কার্যকরী করতে পারবে। অ্যালগরিদম ডিজাইনের ক্ষেত্রে শুধুমাত্র টাইম কমপ্লেক্সিটি বা তোমার প্রোগ্রামটা কত দ্রুত রান করতেছে, কত দ্রুত সব কিছু এক্সিকিউট করতে পারতেছে, এইটার উপর ফোকাস তো দিতেই হবে। পাশাপাশি আমাদের স্পেস কমপ্লেক্সিটি বা প্রোগ্রামটা কতটুকু জায়গা গ্রহণ করতেছে মূল মেমোরিতে বা র্যামে, সেটাও আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এই জিনিসটা তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই। যেমন ধরো তুমি একটা সফটওয়্যার বানালে আর অন্য একজন আরেকটা সফটওয়্যার বানালো, দুইটা সফটওয়্যারই একই ধরনের কাজ করে। একই ধরনের কাজ করে বলতে সে প্রোগ্রামও যা করতে পারে, যে গতিতে করতে পারে, তোমার প্রোগ্রামও সেই কাজে করতে পারে, সে একই গতিতে করতে পারে। মানে টাইম কমপ্লেক্সিটিতে কোনো পার্থক্য নেই। কিন্তু দেখা গেল যে তোমার প্রোগ্রামটার সাইজ হচ্ছে 1 GB আর তার প্রোগ্রামটার সাইজ হচ্ছে 100 MB। তোমার প্রোগ্রামটা রান করানোর জন্য একটা খুবই উচ্চ, যাকে বলে একটা লাখ টাকার পিসির প্রয়োজন হচ্ছে, বাট একই কাজ করতে পারতেছে সেইটা দেখা যাচ্ছে যে আমরা খুব লো বাজেট, লো এন্ড একটা ডিভাইসে সেই প্রোগ্রামটা রান করি, সে একই কাজ করে নিতে পারছে। তাহলে পরে কার ভোক্তা বা ক্রেতা বেশি হবে? নিশ্চয়ই ওই অন্যজনেরটা, কারণ সে 100 MB-তে যে সেবাটা দিচ্ছে, তুমি 1 GB-তে সেই সেবাটা দিচ্ছ। এর জন্য আমাদেরকে স্পেস কমপ্লেক্সিটিতেও গুরুত্ব দিতে হবে। তো স্পেস কমপ্লেক্সিটি তেমন কোনো রকেট সায়েন্স না, আর এটা তেমন কোড করে বোঝানোর জিনিসও না। এটা জাস্ট তোমার থিওরিটিক্যাল বিষয়, যে তোমাকে প্রোগ্রামের সাইজটার দিকেও খেয়াল রাখতে হবে বা স্পেস কতটুকু এটা গ্রহণ করতেছে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো নিয়মিত আজকের এই ভিডিওটা ছিল আমাদের অ্যালগরিদম সিরিজের, পাইথন দিয়ে অ্যালগরিদম সিরিজের সর্বশেষ পার্ট। তো আশা করি এই সম্পূর্ণ অ্যালগরিদম সিরিজ থেকে তোমরা কিছু না কিছু শিখতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করে দাও, আর নিয়মিত শেখা চালিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এর পরের পার্টসগুলোতে আমরা পাইগেম লাইব্রেরি অর্থাৎ পাইথন দিয়ে কীভাবে ভিডিও গেম তৈরি করতে পারো তার উপর টিউটোরিয়াল নিয়ে আসছি খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই।